নির্দিষ্ট একটা বয়সের পর মেয়েদের আর সুন্দর লাগে না। তার চেহারায়ও ভাঁজ পড়ে যায়, চোখের নিচে কালো দাগ হবে, মাথায় ঘন কালো চুল আর থাকবে না। 18 কিংবা 20 বছর বয়সেই যে লাবণ্যতা থাকে সেটা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। যে মেয়েটা নিজের রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকতো সে নিজের দায়িত্ব নিতেই ভুলে যাবে। সংসার পরিবার দায়িত্ব সামলাতে গিয়ে নিজের কথা ভুলে যাবে। সংসার এমন একটা জিনিস, একবার যদি সংসারের মায়ায় পড়ে যায়, নিজের যত্ন আর নিজের যে রূপচর্চা সেটা কিন্তু সব মেয়েরাই হারিয়ে ফেলে। মাঝে মাঝে মানুষের মুখে শুনতে হবে, তোমার চেহারায় ভাঁজ পড়ে গেছে, আগের মতো আর সুন্দর লাগে না। বেশিরভাগ মেয়ের জীবনে এগুলোই চলতে থাকে। মানুষ মনে করে মেয়ে মানেই তাকে সুন্দর থাকতে হবে, সব সময় সুন্দর হতে হবে, কিন্তু তারা এটা বোঝে না, একটা পরিবার একটা সংসার সাজাতে গেলে নিজেকে সাজানোর আর সময় থাকে না। বিয়ের পর প্রতিটা মেয়ের জীবনেই সংসার জীবনটাই আসল জীবন, কিন্তু তার ফাঁকেও নিজেকে একটু সময় দিতে হবে, নিজেকে একটু গুছিয়ে নিতে হবে। নিজেকে সময় দিন, নিজেকে নিয়েও একটু ভাবা উচিত, কারণ সংসারের চাপে আপনি যে আপনার রূপ লাবণ্যতা হারিয়ে ফেলছেন সেটা কিন্তু কেউ বুঝবে না। অনেকেই বলে কি এমন কাজ করো, কি এমন কাজ করো, তাতে কি এমন হয়, কোথায় যায়, তোমাকে দিন দিন কেমন যেন দেখা যাচ্ছে। আসলে অনেক মানুষের মুখের কথা তো আর আপনি আটকাতে পারবেন না, তাই নিজেকে একটু সময় দেওয়া উচিত। তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বিয়ের পর মনের মতো মানুষ না পাইলে সেখানে সংসার করা কিন্তু কঠিন হয়ে দাঁড়ায়। জীবনে প্রতিটা মেয়ে চায় বিয়ের পর তার একটা সংসার হোক, তার প্রিয় মানুষটা তার হোক, একান্তভাবেই তার হোক, সে যেন আর তাকে ছাড়া অন্য কোনো দিকে ঘুরেও তাকায় না, ফিরেও তাকায় না। একটা মেয়ে আর কিন্তু কিছুই চায় না, স্বামী যদি ভালো হয় মেয়েরা কিন্তু কুড়ে ঘরেও থাকতে রাজি আছে। এটাই হলো বাস্তব প্রমাণ। কিছু মেয়েরা চায় তার স্বামী শুধু তার হয়েই থাক, সে কিন্তু রাজারানীর মতো থাকতে চায় না। মোটামুটি একটু ভালোভাবে বেঁচে থাকতেই হলে হবে, দুমুঠো ভাত, শুধু পরনের কাপড় চোপড়, বছরে 2-3টা এরকমের হলেই কিন্তু কিছু মেয়ে সারা জীবন মানিয়ে গুছিয়ে সংসার করে নিয়ে যেতে পারে। জীবনে আর যাই করেন কখনো কারোর জন্য নিজের সবটুকু দিয়ে কিছু করতে যাবেন না, ভুলেও না। কাউকে শুধরাতেও যাবেন না, কারো প্রতি আশা রাখবেন না, নিজের সবটা দিয়ে কাউকে সাহায্য করবেন না, কারোর জন্য নিজের জীবন বাজিয়েও রাখবেন না। বিশ্বাস করুন, এই জমানায় মানুষ এগুলোর মূল্য দিতেই জানে না আর দেয়ও না। কেউ আপনাকে বুঝবে না আপনার মতো করে। আপনি তার জন্য কি কি করেছেন এটা সে কোনোদিনও স্বীকার করবে না। যখন সে পরিস্থিতির চাপে পড়বে তখন মোটামুটি আপনার কাছ থেকে সিম্পেথি পাওয়ার জন্য আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনার সাহায্য নেবে, আপনার কাছ থেকে উপকারিত হবে, কিন্তু পরবর্তীতে সে আপনার এ সমস্ত কোনো কিছুরই দাম দেবে না। উল্টো প্রতিনিয়ত প্রমাণ করবে তার আপনাকে কোনো প্রয়োজন নেই। আপনি যেটা করেছেন সেটা আসলে তার অধিকার। আপনি সবার জন্যই সবটা করবেন, কিন্তু দিন শেষে আপনার অবস্থান হবে আস্থা করে, কেউ আপনাকে ফিরেও দেখবে না। তাই একটা কথাই বলি আমি সবসময়, যে নিজের পায়ে নিজের দাঁড়ানো উচিত, আর নিজের যে সংসার জীবনে নিজের রূপ লাবণ্যতা একটু হলেও ধরে রাখা উচিত। সবটা দিয়ে কখনোই সবার জন্য কিছু করা উচিত না। আমার দিক থেকে আমি এটাই বলবো, আসলে মেয়েদের জীবনে রূপ লাবণ্যটাও একটু ধরে রাখা দরকার। আপনি যে সংসারের জন্য আপনার সবটা উজাড় করে একদম তিলে তিলে শেষ হয়ে যাবেন, পরিশেষে কিন্তু আপনার তারা সেই মূল্যটা দেবে না, জীবনেও দেবে না, কখনোই দেবে না। তারা বলবেই না যে আপনি তাদের জন্য এত কিছু করেছেন, তাদের জন্য আপনি আমার সবটা শেষ করে দিয়েছেন, সেটা কখনোই তারা স্বীকার করবে না। তো একটা কথাই বলি, মেয়েদের আসলে নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজেকে নিয়ে একটু হলেও ভাবা উচিত, নিজেকে একটু সময় দেওয়াই উচিত। আর এই তো দেখতেই পাচ্ছ, তোমরা কিন্তু আমার ভিডিও দেখো, আমাকে অনেক অনেক ভালোবাসা দাও। তো তোমাদের সাথে কিন্তু আমি অনেক কথাই শেয়ার করি, যদি ভুল ত্রুটি হয় ভিডিওর মাঝে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখো। আর যদি একটু হলেও ভিডিও আমার ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে সকাল সকালে কিন্তু রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আগেই আমি বলেছিলাম আমি যেখানে এখন রান্নাবান্না করি সেখানে কিন্তু অনেকটা রোদ উঠে যায়, 11টার পর কিন্তু আর রান্নাবান্নাই করা যায় না। মনে
হয় 10:30টার পর থেকে এখানে প্রচুর রোদ পড়ে, তাই ভাবলাম যে একটু সকাল সকালই রান্না করি। তো 10:30টার সময় কিন্তু রোদ তেমন একটা লাগে না, কিন্তু 11টা 11:30টার মধ্যেই কিন্তু এখানে অনেকটা তাপ পড়ে যায়। তাই ভাবলাম একটু সকাল সকালই রান্না করি, যেহেতু আজকে শুক্রবার। আর তাই ভাবলাম যে সকালবেলায় যেহেতু ভাত নেই, তাই গরম গরম ভাত রান্না করি, ইলিশ মাছ ভুনা করব। তো তোমরা দেখতেই পাচ্ছ আগের দিন রাতে কিন্তু তোমাদের ভাইয়া অনেকগুলো মাছ নিয়ে এসেছে। তো সামনেই তো পয়লা বৈশাখ, আর মাছের কিন্তু অনেকটা দাম। এখানে কিন্তু 2000 টাকার মাছ এনেছে তোমাদের ভাইয়া। আমি কিন্তু মানা করি, কারণ বেশি দিন আসলে ফ্রিজে রেখে খেতে গেলে তেমন একটা ভালো লাগে না, আমি একটা গন্ধ পাই মাছে। তো ভালোভাবে আমি গরম পানি দিয়ে চেষ্টা করি ভালোভাবে একটু ধুয়ে নেওয়ার জন্য। যাই হোক, সে তো আমার কোনো কথাই শোনে না। আসলে সংসার জীবনে মেয়েদের চেয়ে স্বামীর একটু বেহিসেবি হয়, কিন্তু যে বউরা কিন্তু হিসেব করেই সব কিছু চালিয়ে নিতে পারে, এটাই কিন্তু মেয়েদের একটা ভালো মহৎ গুণ। এই গুণটা কিন্তু অন্য কোনো মানুষের মধ্যে আপনি পাবেন না, শুধু যারা সংসার করে তাদের মধ্যে এই গুণগুলো আপনি পাবেন। স্বামীরা অঢালা অনেক কিছু আনবে, কিন্তু স্ত্রীরা কিন্তু সবসময় সেই জিনিসগুলো হিসাব করেই আসলে খরচা করে, হিসাব করেই রান্নাবান্না করে। আর যদি তারাও বেহিসেবি হতো তাহলে সংসার জীবন থাকতো না, তাহলে কিন্তু অনেকটা ঋণের মধ্যে পড়ে যেতে হতো, বিপদের মুখে পড়ে যেতে হতো। কিন্তু আমাদের বেলা আল্লাহর রহমতে সেরকমের নাই। আমাকে সবাই, অনেক মানুষই, আমার নিজেদের মানুষরাই আমাকে একটু হিসেবে বলে, কিপটা বলে। আমি কিন্তু কখনোই কিছু মনে করি না, কারণ এগুলো আমার শুনতে শুনতে ভালো লাগে যে না, আমি হিসেবই। সেটা তোমরা যাই বলো না কেন, হিসেব করে চললে কোনো মানুষই পিছনে ফিরে মানে পিছুটান হয় না, সামনের দিকেই ভালোভাবে এগিয়ে যেতে পারে। আমি সবসময় চেষ্টা করি আমি যেন কারো কাছে আল্লাহ তাআলা যেন হাত না পাতায়, সবসময় চেষ্টা করি আল্লাহ তোমার দুয়ারে যেন আমি হাত পাতি, কিন্তু কোনো মানুষের দুয়ারেই যেন আল্লাহ তুমি আমাকে কোনো দিন আর না নাও। কারণ একটা মানুষই জানে যদি বিপদের সম্মুখীন হতে হয়, তখন যদি মানুষের কাছে হাত পাতে তখন কতটা লজ্জা, কতটা যে মানে নিজেকে ছোট মনে হয়, সেটা অন্য কেউ বুঝবে না। আমি সেটা ভালোভাবেই বুঝি, কিন্তু তাই চেষ্টা করি একটু হিসেব নিকেশ করে চলার। 2000 টাকার মাছ আনছে, তো ভাবলাম এগুলো এখান থেকে ছোট ছোট পোটলা বেঁধে রেখে দেই। তো এখানে আমি আজকে মিষ্টি কুমড়া রান্না করব। তো চিংড়ি মাছগুলো একদম কিন্তু তরতাজা, তাই সকালবেলায় কিন্তু রান্নাগুলো বসিয়ে দিলাম। সব কিছুই একদম কুটাকাটা ছিল, শুধু ইলিশ মাছ। তো ইলিশ মাছ কাটতে তো আর তেমন একটা সময় লাগে না, রান্না করতেও তেমন একটা সময় লাগে না। আপনাদের ভাইয়া কিন্তু এখনও ঘুমাচ্ছে, সে কিন্তু ওঠেনি, আর তাকে কিন্তু আমি উঠাইনি। তাই ভাবলাম যে সকালবেলা মিষ্টি আলু সিদ্ধ করে দেই। তো মিষ্টি আলু সিদ্ধ করলাম, তারপর এখন কিন্তু মেয়ের জন্য আবার কিছু কাঁকড়া ফ্রাই করব। মেয়ে কিন্তু আমার ঘুমাচ্ছে, একটু পরই উঠে যাবে। আজকে ভাবলাম শুক্রবার, পড়ালেখাও বন্ধ, প্রাইভেট বন্ধ, তাই ভাবলাম একটু বেশি করেই ঘুমাক। আমরাও কিন্তু শুক্রবার, আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমরা আগের দিন বৃহস্পতিবার দিন মানে রাতে বলে দিতাম আমাদেরকে উঠাবো না, আমরা নিজেদের মতো করে শুক্রবার দিন উঠবো। কারণ যে প্রাইভেট পড়তে হয় 2-3 বেলা, তারপর স্কুলে যেতে হয়, অনেকটাই চাপ থাকে, অনেকটাই প্রেশানিতে থাকি, তাই শুক্রবার দিন একটু বেশি করে ঘুমাবো। আর আমাদের এখন ছোট ছোট বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এরকমের হয়ে যায়, আমরা ইচ্ছে করে মানে আমি ইচ্ছা করে ওকে উঠাই নেই। তাই ভাবলাম কিছুটা সময় বেশি করে একটু ঘুমাক, কারণ চলে গেছে, এখন থেকেই প্রাইভেট শুরু হয়ে যাবে। আর ওকে কিন্তু এই যে এপ্রিল মাসের 25 তারিখ ওর 5 বছর পূর্ণ হবে। আর ওকে কিন্তু এখনো স্কুলে আমি দেইনি, প্রাইভেটে দিয়েছি। আর আগামীতে ওকে মাদ্রাসায় বা স্কুলে দেব, চিন্তা ভাবনা আছে যে মাদ্রাসায় পড়বে। কারণ যে জমানায় এসেছে সবাই চায় একটু আল্লাহর পথে হেদায়েত দেখ আল্লাহ যেন। আর যে কি আর আল্লাহর কাছে নিয়ে যাব, একটু যদি ছেলে মেয়েকেও যদি একটু ভালোভাবে মানুষ করতে না পারি, তাহলে আর আল্লাহর কাছে কি জবাব দেব। তাই ভাবলাম যে ওকে মাদ্রাসায় পড়াবো। ছেলেটাকে তো আর পড়াতে পারলাম না, ওকে তো মাদ্রাসায় পড়ানোর অনেকটা ইচ্ছে ছিল, যে আল্লাহ তাআলা যদি কোনো দিন ওকে সুস্থ করে দেয় ওকে আমি মাদ্রাসায় পড়াবো। আর এই তো মেয়েটা আমার উঠে গেছে, সে তো মহা খুশি, দেখতে পাচ্ছে যে তার জন্য একটু কাঁকড়া ভেজেছি, আর তার মুখের দিকে তাকালেই বোঝা যায় যে সে কতটা খুশি। আমি কিন্তু অল্প পরিমাণে কিছু কাঁকড়া নিয়েছি, বেশি নিইনি, আর একদিন একটু ভুনা করব। কিন্তু তার জ্বালায় কিন্তু আমি একটু মানে ভাজা ভাজা মশলা মাখিয়ে কিন্তু খেতে পারি না, সে আবার মোটামুটি ঝাল খেতে পারে। তাই ভাবলাম যে ওকে একটু আলাদা করেই ভেজে দিই। আর আমার বাড়ির পরিবেশটা একটু দেখো তোমরা, কতটা সুন্দর লাগছে একদম সকাল সকাল। আর এই তো পাখির ঘরটা কিন্তু সেই দিন আমি মানে আমাকে যে সাহায্য করে সে কিন্তু আমার পাখির ঘরটা সুন্দরভাবে লিপে পুষে দিয়ে গেছে। আর যদি 4-5টা মাটি দিয়ে লিপা থাকে দেখতেও কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। আর বরাবরই আমার মাটির চুলায় রান্না করতে বেশ ভালো লাগে। আমার গ্যাস আছে, কিন্তু তাও কেন না জানি মাটির চুলায় রান্না করার মজাই আলাদা, কেমন যেন তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়। আমার বাবার বাড়িও কিন্তু
সব কিছুই আছে, গ্যাস আছে। আমাদের এদিকে কিন্তু লাইনের গ্যাস নেই, সবসময় সিলিন্ডার ব্যবহার করতে হয়। তো তারাও কিন্তু মাটির চুলাই রান্না করে। এমনি যদিও স্বাভাবিক যে রান্নাবান্নাগুলো একজন মেহমান আসে বা তরকারি জাল দেওয়া, এমনি স্বাভাবিক যে অল্প স্বল্প জিনিস সেগুলো কিন্তু গ্যাসেই রান্না করি। আর না হলে কিন্তু আমরা মাটির চুলাই রান্না করি। বাহির এরকমের চুলা বানাই, আর ঘরের ভেতর কিন্তু বন্ধু চুলা বানাই। তো বন্ধু চুলায় কালি না হয় না, তার জন্য কিন্তু ঘরে আমরা বন্ধু চুলাই বসিয়ে দিই। তো মেয়েকে বললাম যে তুমি ব্রাশ করে এসো, সে ব্রাশ ট্রাশ করে এসেছে, আর এখন সে একটু খাবে। তেমন একটা খেতেও পারে না, আসলে ওর দাঁতগুলো পোকায় ধরেছে, তার জন্য তেমন একটা খেতে পারে না, দাঁতের মধ্যে ঢোকে আর কান্নাকাটি করে। সেদিনও ফিলিং করাই আনছি, কিন্তু সে যে এত পরিমাণ চকলেট খায় তার জন্য ওর দাঁতগুলো আর ভালো থাকে না। তো কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গিয়েছি রান্না বান্নায়। আর সকালবেলা তো এরকমের সচরাচর তেমন একটা আমি এত তাড়াতাড়ি রান্না করি না, আর শরীরটাও তেমন একটা ভালো না, তার জন্যই সকাল সকাল রান্নাগুলো বসিয়ে দিয়েছি। তো সব কিছু রান্না বান্না করে তারপর কিন্তু আমি ভাত বসিয়ে দেব। আর আমি কিন্তু বরাবরই চেষ্টা করি যে একটা কড়াইতেই সব কিছু রান্না করার, তার জন্য এক কড়াইতেই একটু ধুয়ে তারপর কিন্তু আমি সব কিছু রান্না করি, তারপর অন্য পাত্রে ঢেলে নিই। তাহলে মাজা কষার আর তেমন একটা মানে কষ্ট হয় না, যেহেতু আমি অন্যকে দিয়ে কাজ করাই, কিন্তু তারও তো জীবন, তারও তো পরিশ্রম হয়। তাই ভাবলাম তাকে যতটা একটু স্বস্তি দেওয়া যায়, কি হবে 2-3টা কড়াই আসলে নষ্ট করার, তাকেই তো ধুতে হবে। আমি যদি নিজের কাজ নিজে করতাম আমারও তো কষ্ট হতে। তাই সবসময় আমি চেষ্টা করি একটা কড়াইতে রান্না করে এরকমের ঢেলে নেওয়ার, যেহেতু মাটির চুলায় রান্না করলে অনেকটা বেশি কালি হয়, তার জন্যই একটা কড়াইতেই রান্না করার চেষ্টা করি। আর তোমরা কারা কারা মাটির চুলায় রান্না করো? আমি যাদের ভিডিও দেখি তারা যদি গ্রামে যায়, আমি তো অনেকের ভিডিও দেখি, মোটামুটি যতটা সময় পাই চেষ্টা করি অন্যের ভিডিও দেখার। তো তারাও কিন্তু মাটির চুলায় রান্না বান্না করতে অনেকটা বেশি পছন্দ করে। আপনি 100-র মধ্যে 80% মানুষকেই দেখবেন তারা এখনও মাটির চুলায় রান্না করতেই বেশি একটা পছন্দ করে, কারণ মাটির চুলায় যে রান্না করলে স্বাদ কিন্তু অনেক ভালো হয় আর অনেকটাই বেড়ে যায় স্বাদ। জানি না কেন, লাকড়ি দিয়ে মাটির চুলায় রান্না করার কিন্তু মজাই আলাদা। আর বাহিরে রান্না করলে কিন্তু একটু মানে বাতাস আসে, একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হয়, কিন্তু ঘরের মধ্যে সেরকমের কিন্তু একটা গরম লাগে। যতই আপনি বন্ধু চুলায় রান্না করেন না কেন, সবসময় একটা তাপের মুখে থাকা লাগে, গরম লাগে অনেক। তাই ভাবলাম যে যতটা পারি একটু সকাল সকাল রান্না করার চেষ্টা করব। এরকমের বাহিরে কিছুদিন পর তো আর রান্না করতে পারবো না, কারণ বর্ষাকাল চলে আসবে, আর এই চুলাটা আমি যে কি করব বুঝতে পারতেছি না। ভাবলাম যে কাগজ কিনে এনে তারপর কিন্তু ঢেকে রাখবো, কারণ যদিও বর্ষাকাল চলে গেলে তারপর আবার তো এই চুলায় আমার রান্না বান্না করতে হবে। আমার ঘর থেকে একটু দূর হয়ে যায়, কিন্তু কিছুই করার নেই, কারণ আমাদের যে তেমন একটা বড় জায়গা না, মোটামুটি যেরকমের আছে সেরকম নিয়ে আল্লাহর কাছে সন্তুষ্টি জানাই, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আমাদের এই বাড়িটা যখন আমরা কিনেছিলাম জায়গাটা, তখন কিন্তু একদম নিচু ছিল, আর এই সমস্ত কিছু কিন্তু বালি দিয়ে ভরানো হয়েছে, ড্রেজার মেশিন দিয়ে বালি যে দেয় সেগুলো দিয়ে কিন্তু আমাদের এই বাড়িটা ভরানো হয়েছে। আবার তারপর কিন্তু এটার উপরে আবার মাটি দেওয়া হয়েছে, কারণ বালিতে কিন্তু ঘর দুয়ার নষ্ট হয়ে যায়, আর বালিতে কোনো গাছগাছালিও হয় না। আমার বরাবরই একটা স্বপ্ন ছিল যে আমার যদি কোনোদিন আল্লাহ তাআলা একটা বাড়ি করার সুযোগ দেয়, আমি কিন্তু এরকমের গাছপালা লাগাবো। আর বিভিন্ন রকমের মানে দেখতেই পাচ্ছ আমার কিন্তু গাছগাছালির প্রতি অনেকটাই স্বপ্ন, অনেকটাই শখ। চেষ্টা করি যতটা সময় পাই একটু ভালোভাবে গাছগাছালির পরিচর্যা করতে। তারপর কিন্তু একটা মুরগির ঘরও বানিয়েছি, সেখানেও কিন্তু মোটামুটি যতটা পারি মুরগি পালার চেষ্টা করি। আর ভিডিওর মাঝে অনেক কথাই বলি, যদিও ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বিয়ের পর সবটাই যদি আসলে মেয়েদের সাথে ভালো হয়, তাহলে কিন্তু একটা মেয়ে সংসার করতে আর বেশি কিছু চায় না। বিয়ের পর মনের মতো মানুষ পাইলে সংসার জীবন কেন আপনি কুঁড়ে ঘরেও থাকতে পারবেন, এটাই হলো বাস্তব প্রমাণ। আর আপনাকে যদি রাজরানীর মতো করেও রাখে, আপনি কিন্তু বিয়ের পর সেখানেও আপনার কিন্তু অস্বস্তি হবে, সংসারে মন বসবে না, মনে হবে যেন আমি কোথায় চলে যাই বা মরে যাই, এরকমের একটা অবস্থা। কিন্তু সবার জীবনেই আল্লাহ তাআলা সুখ বয়ানক, কারণ বিবাহিত মেয়েদের জীবনে তাদের সংসার স্বামী ছাড়া কিন্তু কিছুই নেই, সমাজেও কিন্তু তাদের কোনো মূল্য নেই, দাম নেই। তাই ভাবলাম যে দোয়া করি আল্লাহর কাছে সবার জন্য, প্রতিটা মেয়ের জন্য আল্লাহ তাআলা যেন বিয়ের পর প্রতিটা মেয়েরই স্বামীর সংসারে যেন শান্তি হয়, সুখ হয়। আল্লাহ যেন প্রতিটা মনের মানুষকেই মানে মেয়েদের যে স্বামীকে তাদের মতো করেই যেন জীবন সঙ্গী দেয়। যেহেতু বিয়ের পর মেয়েদের আর কিছুই করার থাকে না, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মেয়ের জীবন সঙ্গী তাদের মতো করেই বানিয়ে দেয়, তারা যেরকমের চায় সেরকমই যেন হয়। কারণ যদি মেয়েরা সুখে শান্তিতে থাকে তাহলে শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর যে আমরা যখন
অন্যের কথা শুনি যে মেয়েটা কষ্টে আছে, তখন কিন্তু খুবই খারাপ লাগে। কারণ বিয়ের পর স্বামী ছাড়া কেউই নেই। বাবা মাও এক সময় কিন্তু মেয়েদের কাছ থেকে মানে দূরে সরে যায়, কিন্তু বিয়ের পর একটা স্বামী কিন্তু সারা জীবন আগলে রাখতে পারে। কিন্তু সেটা হলো মনের মতো স্বামী। চেষ্টা করি সবসময় ভালো মতো সংসার করে যাওয়ার, বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ তাআলা সবসময় যেন ওই সংসারই আমার কালকুল করে, সবসময় যেন স্বামীটা ভালো হয়ে থাকে। আর অনেকেরই জন্যই আমি দোয়া করি, যারা যারা আমার প্রিয় ভাই বোনের আছে সবার জন্যই দোয়া করি। তাদের জীবনসঙ্গীও যেন আল্লাহ তাআলা ভালো মতো বেঁচে থাকার তৌফিক দেয়, মন মানসিকতা ভালো হয়। একটা মেয়ে চাই তাদের জীবনসঙ্গীটা যেন সব সময় তাদের হয়েই থাকুক, তাদের ইচ্ছা অনিচ্ছা দাম দেখ, তাদের পাশে থাকুক, তাদের সাপোর্ট করুক। তো আজকে ভিডিওটি পর্যন্তই, কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন।